আম্মার কাছ থেকে সকালবেলা টাকা নিয়ে, অর্থাৎ যেটাকে আমরা সেলামি বলি, নিয়ে তারপরে আমি ঈদের জামাতে যাই। যে দুঃখের নিয়ম হচ্ছে এটা ভাগ করলে কমে যায়, আনন্দের নিয়মটা হচ্ছে এটা ভাগ করলে বেড়ে যায়। এবার ঈদে আমরা সবাই আনন্দ করব, এটা ঠিক, কিন্তু সেই আনন্দটা করব আমাদের পরিবারের সাথে না, শহীদ পরিবারের সাথে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দিগন্ত ঈদ আড্ডা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। রাজনীতিবিদদের ঈদ কেমন হয়, কেমন ছিল তাদের শৈশবের ঈদ, এইসব বিষয়ে কথা বলবো বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথে। মাসুদ ভাই, দিগন্ত ঈদ আড্ডা অনুষ্ঠানে আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ, ঈদ মোবারক। আমরা ধন্যবাদ জানাই দিগন্ত মিডিয়াকে, যে দিগন্ত মিডিয়া সত্যের সাথে প্রতিদিন স্লোগানে উজ্জীবিত হয়ে দেশকে, দেশের মানুষকে সত্যের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তাদের জন্য শুভকামনা। ছোটবেলার ঈদ আর বর্তমান ঈদ, এ দুটোর মধ্যে পার্থক্য যদি একটু। ছোটবেলায় ঈদ করেছি, এখন ঈদ করাতে হয়। ছোটবেলায় ঈদের আনন্দ করেছি, এখন ঈদের আনন্দ ব্যবস্থা করে দিতে হয়। তবে এটার মধ্যে একটা আনন্দ আছে। আমি এখনো আমার মাকে টাকা দিই, সকালবেলা টাকা দিই এটার জন্য যে মা, এই টাকাটা আপনাকে দিলাম যে আপনাকে দেওয়ার জন্য না, এটা হলো আপনার কাছ থেকে আমি নিব। মানে আমি আমার আম্মার কাছ থেকে সকালবেলা টাকা নিয়ে, অর্থাৎ যেটাকে আমরা সেলামি বলি, নিয়ে তারপরে আমি ঈদের জামাতে যাই। তো বিগত 15 বছরে আমাদের এই এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল না, স্মুথ ছিল না। তারপরেও আমি কোনো ঈদ দেশে, মানে জেলখানার বাইরে থাকলে আমি এলাকার ঈদ মিস করি নাই। এলাকার ঈদে আমি চেষ্টা করেছি এলাকার মানুষের পাশে দাঁড়াবার জন্য। যদিও 3টা ঈদে আমার বাসায় পুলিশ এসছে, রাত্রিবেলা হয়তো 10টা বা 11টা বাজে, এর মধ্যেই মেসেজ আসছে যে পুলিশের গাড়ি আসছে 3টা, আপনি একটু বের হয়ে যান। তো বের হয়ে যেতে হয়েছে। আবার এমন হয়েছে যে সকালবেলা কেবল অনুষ্ঠান শুরু করেছি, 3 মিনিটের মধ্যে মিটিং শেষ করে দেন, পুলিশ চলে আসছে। গোয়েন্দা সংস্থা রিপোর্ট আমরা পেয়ে গেছি। তো এই অস্থিরতার মধ্যেও এক ধরনের চ্যালেঞ্জিং ঈদ ছিল, বাট ওটার মধ্যে আমরা এনজয় করেছি যে অপশক্তি করতে দিবে না, বাট আমরা করব। তো সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে ওই ঈদের মধ্যে এক ধরনের আনন্দ ছিল। আর এই বছর ঈদের আবার 2টা দিক আছে। একটা হচ্ছে যে ফ্যাসিস্ট মুক্ত একটা দেশে স্বাধীনভাবে আমরা ঈদ করতে পারছি। এবং আমাকে যদি বলেন, আসলে এই বছর আমরা ঈদ করছি 5 তারিখে, মানে 5ই আগস্ট ঈদ করে ফেলছি। তো সেই ঈদের ধারাবাহিকতাটা এখন ঈদ উল ফিতরের মাধ্যমে পরিপূর্ণতা পাবে। মূলত 5 তারিখে ঈদ শুরু হয়েছে, এখন ঈদ উল ফিতরে আমাদের এটা পরিপূর্ণতা আসবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব উনি ইতিমধ্যে বলেছেন যে এবার ঈদে আমরা সবাই আনন্দ করব, এটা ঠিক, কিন্তু সেই আনন্দটা করব আমাদের পরিবারের সাথে না, শহীদ পরিবারের সাথে। জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, আমরা ঈদের আনন্দটা করব আমাদের পরিবারের সাথে না, আমরা করব এবার আহত পঙ্গুত্ব পরিবারগুলো যারা হাঁটতে পারে না, ঈদের জামাতে হতে যেতে পারবে না, অথবা হুইল চেয়ারে যাবে, অথবা স্ক্রেচে ভর করে যাবে, অথবা তার একটা চোখ নাই, অথবা 2টো চোখে নাই। আমরা সেই ভাইদের পাশে দাঁড়িয়ে আমরা তাদের সাথে আমরা এবার ঈদটা উদযাপন করতে চাই, যাতে আনন্দটা, তো আমরা বলি সব সময়, আমি বাংলা সাহিত্যের ছাত্র, আপনারাও নিশ্চয়ই জানবেন যে দুঃখের নিয়ম হচ্ছে এটা ভাগ করলে কমে যায়, আনন্দের নিয়মটা হচ্ছে এটা ভাগ করলে বেড়ে যায়। তা আমরা এবার আনন্দটা ভাগাভাগি করে বাড়িয়ে দিতে চাই, এবং বিশেষ করে শহীদ পরিবার এবং আমাদের আহত পঙ্গুত্ব পরিবারগুলোর সাথে। তো সেই জায়গায় আমরা আনন্দটা, ঈদের আনন্দটা এবার একটু ব্যতিক্রম ধর্মী হবে, কারণ অনেক পরিবারই ঈদের সেমাই নিবে, খাবে, কিন্তু তার চোখের পানি পড়বে, অনেক পরিবার। এটা আবার বিগত 15 বছর আমাদের হয়েছে, আমাদের পরিবারগুলো বিগত 15 বছর আমি 11টা ঈদ ভিতরে করেছি, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। আমার মেয়ের মানে চোখের পানিতে ভেজা চিঠি আমার কাছে এখন আছে, যে সে সেমাই খেতে বসেছে। তো ওই সময় তার মা, ছোট মানুষ, 4-5 বছর, যে হাতে কাগজ ধরিয়ে দিয়েছে যে তোমার বাবার জন্য আমরা কালকে তো কোর্টে যাব, মানে জেলখানায় যাব কিছু খাবার নিয়ে, যে তোমার বাবার জন্য একটা ভালোবাসা লিখে দাও। তো সে ভালোবাসা লিখতে গিয়ে ইমোশনাল হয়ে গেছে, ওই চোখের পানির ফোঁটা ওই ভালোবাসার উপর আছে। এই চিঠি এখন আমার কাছে আছে। আমার মা সকাল থেকে অন্তত 1-1.5 ঘন্টা কান্নাকাটি করতো। আমার বাবা যতক্ষণ বেঁচে ছিল প্রতি ঈদে সে আমাদের কথা ভেবে কান্নাকাটি করতো। তো সেই কান্নার দুঃখটা কিন্তু আমরা বুঝি, যে প্রিয়জন হারানো, প্রিয়জনের অনুপস্থিতিতে ঈদটা আসলে তার জন্য খুব সুখকর ঈদ হয় না। সুতরাং সেই অভিজ্ঞতা যেহেতু আমাদের আছে, আমরা ওই শহীদ পরিবারগুলো এবং আহত পঙ্গুত্ব বরণকারী নতুন স্বাধীনতা যোদ্ধা যারা, তাদের পাশে থেকে আমরা ঈদটা উদযাপন করতে চাই। ছোটবেলায় এমন কোনো ঈদের স্মৃতি যেটা আপনাকে এখন অনুপ্রাণিত করে, কিংবা হচ্ছে আপনাকে কিছুটা তাড়িত করে?
এমন কোনো ঈদের স্মৃতি আছে কিনা? ঈদের স্মৃতি তো ছোটবেলা আমি এমন ঈদের স্মৃতি আমার আছে যে আমি ঈদের জন্য কেনাকাটা করেছি। তো আমি ছোট সময় থেকেই, এটা নিজের কৃতিত্ব বললে ভুল হবে, আল্লাহ মাফ করুন যেন ওর সওয়াব নষ্ট না হয়, ছোট সময় থেকে আমি একটু বন্ধু বান্ধব নিয়ে চলালো। ঈদে হয়তো বাসা থেকে যে বাজার করে দিয়েছে, পাজামা, পাঞ্জাবি, টুপি, আতর, তাসবি, তো এগুলো নিয়ে হয়তো সকালবেলা গোসল করে বসেছি। এ সময়টা এলাকা থেকে বন্ধু বান্ধব চলে আসছে। তো এসে ও হয়তো দেখা গেছে বলছে যে ব্যস্ততার জন্য কোনো কারণে সে কিনতে পারেনি। তা আমি বললাম তুমি কিনতে পারো নাই, তো অসুবিধা কি, যে আমার আছে, এটা নাও। তো এটা আমি তাকে দিয়ে দিয়েছি। সেও আবার সিম্পলি নিয়ে নিয়েছে আর কি। কি কারণে নিয়ে নিয়েছে, সে মনে করছে মাসুদ দিয়েছে, এটা তো নেওয়াই যায়, আমার বন্ধু মানুষও বলছে, নিয়ে নিয়েছে। আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে মাকে বললাম যে মা, আমার ওই আগের যে কাপড়গুলো ওগুলো দাও। বলে যে তোমার বাবা তো তোমাকে কাপড় কিনে দিয়েছে। আমি বললাম হ্যাঁ, ওটা তো আমার থেকে আরেকজন নিয়ে নিয়েছে। বলছে এটা কেমন কথা হলো যে সে তোমার থেকে নিয়ে নিল, তাহলে তুমি কি দিয়ে ঈদ করবো? আমি বললাম এটাই তো ঈদ, আমার তো ঈদ হয়ে গেছে অলরেডি, যে আমি আমার কাপড়টা তাকে দিয়ে দিতে পেরেছি। আমি তখন এটা মনে করেছি, আমি বলেছি মাকে যে মা, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম পথে আসতে গিয়ে একটা শিশুকে অবস্থায় পেয়েছেন, তাকে তার স্ত্রীর কাছে নিয়ে আসছেন এবং নতুন জামা কাপড় কিনে তার বাচ্চাদের মতো করেই, পরিবারের মতো করে তাকে দিয়ে দিয়েছেন। তো ওইটা আমার মনে আছে এখন। আমার ওই বন্ধু এখন এটা বলে যে তোর ওই পাঞ্জাবিটা ওই বছর পাওয়ার মধ্য দিয়ে আমার ঈদটা একটা মানে দ্বিগুণ আনন্দে পরিণত হয়েছে। এটা অনেক বড় আমার জন্য আনন্দের ব্যাপার যে ছোট সময় থেকে, যখন আমরা অনেকে বলে যে রাজনীতির কারণে হয়তো আমরা এটা করি, কিন্তু আমি মন থেকে এটা বলি যে একেবারে হৃদয় থেকে এটা আমি ফিল করি যে একজন মানুষকে ভালোবাসতে পারলে, একজন মানুষকে দিতে পারলে, একজন মানুষকে আনন্দিত করতে পারলে, এবং এটার সাথে একটু যুক্ত করি যে আমি এই যে এখন অন্তর্বর্তীকালীন সরকার, দেশে পরিবর্তিত পরিস্থিতির পরে আমি সারাদিনে বলি যে আমার একটা রিকোয়েস্টে, আপনি নিশ্চয়ই দেখেছেন আপনার শো শুরুর আগে আমি একজনের জন্য কথা বলেছি, মানে আমি যদি এই কাজটা হয়ে যায় বা আমার এই কথাটুকু সে শুনেছে, আমার মনটা এখন খুব ভালো লাগছে। এবং যদি আমি শুনি যে আমার কোথাও একটা রিকোয়েস্টের কারণে তার ওই বিপদটা বা তার ওই কাজটা উদ্ধার হয়েছে, আমি বলি যে আমার সারাদিনটা ভালো যায়। তো এটা আনন্দের কিন্তু একটা বড় ব্যাপার যে আপনি মানুষের জন্য কিছু করতে পারা, সেই জায়গাটা আমি ঈদের এই প্রসঙ্গটা তুলে বলতে চাই বা আমি ধারণ করতে চাই। আমি জনগণকেও ধারণ করার জন্য আমাদের সম্মানিত নাগরিকদেরকে বলবো যে ঈদ মানে আসলে শুধু একটা দিন, এটা প্রতীক ঈদ। মূল কথা হচ্ছে আপনি মানুষের জন্য মানে স্যাক্রিফাইস করবেন। ঈদ মানে কি? ঈদ হলো আপনি 30 দিন কোরবানি করেছেন, খান নাই, পানি খান নাই, কষ্ট করেছেন, চোখের কোরবানি করেছেন, মনের কোরবানি করেছেন, এরপরে আপনি এখন সেলিব্রেট করতেছেন ঈদ। ঠিক একইভাবে 365 দিনও তো আপনি ওভাবে যত স্যাক্রিফাইস, যত ত্যাগ, কোরবানি করতে পারবেন, তাহলে প্রত্যেকটা দিনই, প্রত্যেক মুহূর্ত, অর্থাৎ পুরো জীবনটা আপনার ঈদে পরিণত হবে। তাহলে দেখবেন যে সবাই সবাইকে দিতে পছন্দ করবে নেওয়ার তুলনায়। আর এখন তো আমাদের ভোগের প্রতিযোগিতা চলতেছে, এখান থেকে বেরোনোর জন্য ঈদ আমাদের জন্য একটা বড় এক্সাম্পল। এই যে শত ব্যস্ততা, এখন তো আরো ব্যস্ততা বেড়ে গেছে, এই ব্যস্ততার মাঝে পরিবারকে কতটুকু সময় দেবার ফুরসত হয় বা সুযোগ হয় আপনার? আসলে আমাদের ব্যস্ততাটা আপনারা বাহ্যিকভাবে যেভাবে দেখেন এটা ঠিকই আছে, এই ব্যস্ততার সাথে আমাদের পরিবারগুলো কিন্তু, আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, আমাদের পরিবার এটাতে অভ্যস্ত, এবং আমরাও আবার আমাদের একটা শিডিউল ঠিক করা আছে। সেই শিডিউলের মধ্যে আমরা চেষ্টা করি, যেমন রাজনৈতিকভাবে আমরা আমাদের কর্মীদের কাছে যাই বা সহযোগীদের সাথে যাই, সহকর্মীদের সাথে যাই, সেখানে ওই ফ্যামিলিগুলো কিন্তু এরকম প্র্যাকটিসিং বা হ্যাবিচুয়াল, ওখানে আমাদের ফ্যামিলিকে নিয়ে যাই, আমার ছেলে মেয়েরা থাকে আমার সাথে। আমি যখন ঈদের নামাজে যাই, আমার যত মানে প্রেশারই থাকুক, আমি বাচ্চাদেরকে সাথে, এই 10 বছরে আমি জানি যে কোথাও এমন হয়েছে যে ঈদের নামাজ পড়ে খুতবা শেষ করেছি, সালাম ফিরানোর পরে আর ওখানে আমি লোকদের সাথে কোলাকুলি করতে পারি নাই, তথ্যের কারণে, পুলিশের গোয়েন্দা তৎপরতার কারণে আমাকে চলে আসতে হয়েছে। বাট ওই সময় কিন্তু আমি আমার বাচ্চাদেরকে সাথে রেখেছি। তো এটা ঠিক যে আমাদের পরিবারে যেভাবে সময় দেওয়া দরকার সেই সময়টা আমরা দিতে পারি না, কিন্তু পরিবার এটাকে মেনে নেয়, যেটা আমাদের কমন কথা যে বৃহত্তর প্রয়োজনে এটাকে তারা স্যাক্রিফাইস করে। এই জন্য আমরা বলি যে আমাদের রাজনীতিবিদরা শুধু আমরা রাজনীতি করি না, আমাদের পুরো পরিবারটাই রাজনীতির সাথে ইনভলভ থাকে, হয়তো সক্রিয় থাকে, হয়তো নিষ্ক্রিয় থাকে, অথবা কেউ মানে সাইকোলজিক্যালি তারা আমাদেরকে সাপোর্ট দিয়ে। আমার বিগত 15 বছরে যে 4.5 বছরের জেল জীবনে 11টা ঈদ আমি ভিতরে করেছি, এই 11টা ঈদে আমাকে আমার পরিবার যে কত মানসিক শক্তি জুগিয়েছে এটা আপনি ভাবতে পারবেন না। আমার কাছে 175টা চিঠি আছে, মানে জেলার অথবা ডিপটি জেলার দেখতো যে কোনো আইন বিরোধী কোনো কথা আছে কিনা। তো এমনও হয়েছে যে জেলার ওটা পড়েছেন, 2 লাইন পড়ে মানে হেডলাইন, ওয়াইফরা হাজবেন্ডকে কি লিখতে পারে ঈদে, তো 2 লাইন পড়ে উনি হেসে দিয়েছেন, হেসে দিয়ে বলছে এটা মাসুদ ভাইকে দিয়ে দেন,
এটা পড়া লাগবে না, এটা দিয়ে দেন। তো আমি এরকম 175টা চিঠি আমার কাছে আছে, এবং এটা আপনার মাধ্যমে বলে রাখি যে আমি এই চিঠিগুলো একটা বই আকারে প্রকাশ করার প্রস্তুতি নিয়েছি। এভাবেই আমাদের ঈদগুলো হয়েছে, পরিবারকে এভাবে সময় দেওয়া হয়েছে। আমরা ঈদের সময় এমন হয়েছে যে আমাদের ঈদের আগে আমাদের জেলখানা আমরা ঈদ করে ফেলতাম, কারণ এই পরিবার মানে আমাদের কোর্টের জন্য অপেক্ষা করতো ঈদের আগে, লাস্ট কোর্ট কবে, এটা ছিল আমাদের ঈদ। ওই কোর্টে আমাদের বাচ্চারা ফুল নিয়ে আসতো, চিঠি নিয়ে আসতো, ঈদ কার্ড নিয়ে আসতো, এবং পুলিশের সাথে কিছুটা কথাবার্তা বলে আমাদেরকে একটু খুব তো গ্যাদারিং থাকে কোর্টের গারদ যেটা বলে, ওখান থেকে একটু আলাদা করে আমাদের ব্যবস্থা করে দিত যে ঠিক আছে বাচ্চারা আসছে, কার্ড নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে, আপনারা একটু বসেন, বসে 2 মিনিট কথা বলেন, তারপরে। তো ওখানে আমাদের ঈদটা হয়ে যেত। এভাবে করে আমাদের পরিবারগুলো কিন্তু সবসময় আমরা যেটা সাদা চোখে দেখি যে পরিবারগুলো সবসময় রাজনীতিতে ভোগ করে, ব্যাপারটা কিন্তু তা না, বরং পরিবারগুলো আমার চেয়েও বেশি ত্যাগ তারা করে। আমরা বলি যে আমরা জেল খাটি হয়তো ভিতরে ব্যক্তি, আর বাইরে আসলে জেল খাটে পুরো পরিবারগুলো। সেই জায়গায় পরিবারকে মিলেই আমরা চিন্তা করি এবং তারা আনন্দের সাথে ভাগাভাগি করি, কাজটা করি। ঈদে কি খেতে পছন্দ করেন বা ঘুরতে কোথায় যাওয়ার পরিকল্পনা থাকে? ঈদে আসলে আমি প্রথম যেটা হয় যে ঈদেতে 2টো সুন্নত। ঈদের ফিতরের সুন্নত হচ্ছে খেয়ে এসে যাওয়া। তো আমরা পারিবারিকভাবেই অভ্যস্ত, আমার বাবা ফজরের নামাজ পড়েই, এটা একটা মেসেজ আশা করি আমি জাতির জন্য, এবং সবাই জানেন এটা, অনেকে প্র্যাকটিস করেন। আমার বাবা ফজর নামাজ শেষ করে সবসময় আমাদের, আমরা 4 ভাই, 10 ভাই বোনের মধ্যে আমি ছোট, তো আমাদের 4 ভাইকে নিয়েই, 4 ভাই থাকলে 4 ভাই 3 ভাই যারা উপস্থিত থাকি তাদেরকে নিয়ে আব্বা ফজর নামাজ শেষ করেই আমার দাদার কবরে, দাদির কবরে, বা আমাদের পারিবারিক কবরস্থান আছে সেখানে চলে যেতেন। এবং তিনি 2টো কথা বলতেন যে আনন্দের মধ্যে যেন আমরা আমাদের হারানো প্রিয়জনকে ভুলে না যাই। তুমি যদি আজকে তোমার দাদা দাদিকে ভুলে যাও, নানানিকে ভুলে যাও, তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার সন্তানরা হয়তো তোমাকে ভুলে যাবে। আমি আমার সন্তানকে ওখানে হাতে করে নিয়ে ফজর নামাজ পড়ে ঈদের দিন প্রথম কাজটা শুরু করি কবর জিয়ারতের মাধ্যমে। ফজর নামাজ শেষ, কবর জিয়ারত করে, এবং সেখানে আরেকটা মেসেজ হচ্ছে, আপনারা জানেন যে রমজান উপলক্ষে কবরে আযাব মাফ করে দেওয়া হয়। তো আমরা তো রোজা শেষে আনন্দের জন্য অপেক্ষা করি, আর কবরবাসী কিন্তু আতঙ্কে নিয়ে তাদের দিন শুরু হয় যে আল্লাহ না করুন যে রমজানের কারণে আমার কবরের আযাব মাপ ছিল, এখন হয়তো আবার এটা স্টার্ট হয়ে যাচ্ছে কিনা। সেখানে গিয়ে একেবারে খুবই স্বাভাবিক যে ইমোশনালি আমাদের চোখে পানি চলে আসে যে আল্লাহ, আমরা এখন ঈদের আনন্দের জন্য যাচ্ছি, আর না জানি আমার দাদার কবরে আবার আযাব শুরু হয়ে যাচ্ছে, না জানি আমার নানির কবরে আবার আযাব শুরু হয়ে যাচ্ছে, আমার বোনের কবরে, আমার ভাইয়ের কবরে আযাব শুরু হয়ে যাচ্ছে, আল্লাহ আপনি মাফ করে দিন। এটা কিন্তু খুবই ইমোশনাল এবং একটা রেসপন্সিবল ব্যাপার। তো এটা দিয়ে শুরু হয়। এরপরে আমরা ওখান থেকে এসে আমরা এখনো আমার বন্ধু বান্ধব, বাচ্চারা, আমি অন্তত এলাকায় 5-7টা বাচ্চাকে আমি আগে গোসল করাই, মানে আমার জন্য অপেক্ষা করে ওরা, যে চাচু আসবে, মামা আসবে, আসলে ওরা সব অপেক্ষায় থাকে, সাবান শ্যাম্পু যে যা পারে নিয়ে এসে ওদেরকে গোসল টোসল করায়, তারপর আমরা ওখানে গোসল করি। এদের প্রস্তুতি নেওয়ার আগে মানে আমাকে জামাতে যাওয়ার জন্য স্বাভাবিকভাবে আমরা যেহেতু রাজনীতির সাথে সম্পৃক্ত, অন্তত 50, 60, 70, 100 জন চলে আসে, একসাথে আমরা যাব। তো ওই তাদের নিয়ে যতটুকু পারা যায় একদম জাস্ট মিষ্টি মুখ করে আমরা যাই। তো এখানে গ্রামে আপনি জানেন নিশ্চয়ই যে আমাদের গ্রামে কিন্তু যত রিফরমেশনই হোক, মানে যত আধুনিকতার ছোঁয়াই লাগুক, এখনো ম্যাক্সিমাম গ্রামগুলোতে সব আধুনিকতার সাথে, অর্থাৎ পায়েস যেটাকে বলে আর কি, নারিকেল দিয়ে, গুড় দিয়ে, আবার কোথাও কোথাও এখন খেজুরি গুড় দিয়ে করে, এটা খুব টেস্টি হয়, এটার সাথে মুড়ি দিয়ে। এটা আপনি যত কিছুই বলেন, ফেন্নি বলেন, বিরিয়ানি বলেন, কোরমা বলেন, পোলাও বলেন, এটার বিকল্প নেই। এটা সবাই, আমি গ্রামে এখনো গেলে বলে যে পোলাও খাবো না, পায়েস কি বলে যে ফিরনি দিয়েন না, ওই গুড়ের পায়েসটা আছে কিনা। এবং আপনি আমাদের বরিশাল অঞ্চলে এটা খুব প্রিয় খাবার, যে নারিকেলের সোবরা দিয়ে, নারিকেলের যে ঝোলটা হয় ওটা দিয়ে গুড়ের একটা পায়েস তৈরি করা হয়, এবং ওটা মুড়ি দিয়ে খুব খেতে টেস্ট লাগে। ওটা দিয়ে আমরা শুরু করি, এরপরে নামাজ পড়ে এসে বাকি এখন তো মিষ্টির সাথে ঝালের আইটেম যেগুলো, এগুলো আস্তে আস্তে আমরা সবাই মিলে শেয়ার করি। তো ওখানে আমাদের যেটা হয় যে আমরা একেবারে ফর্মাল একটা আনুষ্ঠানিক বৈঠকই করা হয়, মানে একটা জায়গা আমরা করি, কারণ কন্টিনিউয়াস লোকজন আসতেই থাকে। আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা আসেন, কিছু অভাবগ্রস্ত মানুষেরা আসেন, কিছু দুর্দশাগ্রস্ত মানুষেরা আসেন, শহীদ পরিবারের সদস্যবৃন্দদেরকে আমরা দাওয়াত করি, তারা নিশ্চয়ই এবার আসবেন। আহত পঙ্গুত্ব পরিবার বরণকারী যারা গুলিবিদ্ধ, আমার এই সুযোগে বলে রাখি আমার বাউফলে 6 জন শহীদ পরিবার আছে, নিশ্চয়ই আমি তাদের হয় কাছে যাব, নাহলে আমি তাদেরকে ডাকার চেষ্টা করব। এবং আমার প্রায় 250 শতাধিক গুলিবিদ্ধ বাউফলে ছাত্র জনতা শ্রমিক আছে, আমি তাদের সাথেও আমি সময় কাটাবো।
আমাদের আমিরি জামাত এটা নির্দেশনা দিয়েছেন, আর আমার ব্যক্তিগতভাবে এটা পরিকল্পনা আছে। এভাবে করে ঈদের নামাজের আগে পরের সময়টুকু আমাদের কেটে যায়। এই জায়গায় একটা জিনিস সিগনিফিকেন্ট, একটু এটা দেশবাসীর কাছে মেসেজ যাওয়া ভালো আপনাদের মাধ্যমে, যে ঈদের জামাতের ব্যাপারে আসলে আমাদের যে জাতীয় ঐক্য বিনির্মাণের কথা বলি না, এই জায়গাটা কিন্তু এখান থেকে শুরু করার সুযোগ আছে। আপনি খেয়াল করবেন গ্রামে এখন কিন্তু বাড়িতে বাড়িতে মসজিদ এবং মসজিদে মসজিদে ঈদগাহ হচ্ছে, মানে ঈদের জামাত হচ্ছে। অথচ ঈদের জামাতের স্পিডটা কিন্তু এটা না। ঈদের জামাতের স্পিডটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিসের বর্ণনা হচ্ছে খোলা মাঠে সবাই মিলে ওখানে ঈদের জামাত করা, খোলা মাঠে জামাত করা। এটা আপনি কোনো মসজিদ কেন্দ্রিক হইতে হবে এটাকে জরুরি করা হয় না। কিন্তু আমাদের বলতে হবে, আমি এটা বলবো যে সীমাবদ্ধতার জায়গা থেকে, সংকীর্ণতার জায়গা থেকে আমরা মুক্ত হতে পারি নাই, অথবা ইগোইজমের জায়গা থেকে, অথবা আভিজাত্যের জায়গা থেকে, অথবা বংশগত ব্যাপার থেকে, যেটা আমাদের বংশের মসজিদ, অথবা ঐতিহ্যগত ব্যাপার থেকে দীর্ঘদিন হয়ে আসছে। আমি এটা চেষ্টা করতেছি আমার এলাকায় মেসেজ দেওয়ার জন্য, এবং চেষ্টা করে আশা করি হয়তো সফল হবে একসময় ইনশাল্লাহ, যে 5টা 7টা 10টা মসজিদ মিলে যদি একটা মাঠে আমরা একত্রিত হইতে পারি, তাহলে ওখানে কিন্তু এই যে মেলবন্ধন যেটাকে বলি, একটা ঐক্য বিনির্মাণের এলাকায়, কিন্তু আপনি জানেন যে পলিটিক্সের মূল কারিগর কিন্তু এলাকার লোকেরা। চা খেতে খেতে তারা, আমরা হাসতে হাসতে বলি যে আমরা তো ঢাকায় দেশের রাজনীতি করি, আর এলাকার লোকেরা ট্রাম্পের রাজনীতি করে। মানে চা খেতে খেতে ট্রাম্পকে চেঞ্জ করে আরেকজনকে প্রেসিডেন্ট বানাই ফেলতেছে, মানে ওখানে সব রাজনীতি শেষ হয়ে যায়। তো সেই মানুষগুলোকে আপনি যদি এক কাতারে ঈদের জামাতে নিয়ে আসা যায়, এটা কিন্তু অনেক বড় একটা মেসেজ কনভে করা যায়। আমার মনে হয় যে এটা সারা দেশেই সবাই আমাদের চেষ্টা করলে জাতীয় ঐক্য বিনির্মাণে ঈদের জামাতটা একটা বড় ফ্যাক্টর হতে পারে। অনেক গল্প হলো, দিগন্তের দর্শকদের জন্য একটা আবৃত্তি যদি আপনার কণ্ঠে শুনতে পাই। খুব ভালো আবৃত্তি করতে পারি না, তবে আমি ইসলামিক ফাউন্ডেশনে যখন ছাত্র ছিলাম তখন কিছু বিষয় আমি কিছু কাজ করেছি। সেখানে সংবাদ পাঠক হিসাবেও আমি পুরস্কৃত হয়েছি, কবিতা আবৃত্তি, তেলাওয়াত, আজান, এবং সবশেষ আমি যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তখন আমি উপস্থিত বক্তৃতায় ওনার কাছ থেকে জাতীয় স্বর্ণপদক পেয়েছি। এখানে আমাদের ফাউন্ডেশনের প্রোগ্রামটা হতো, তো সেখানে তখন কিছু কবিতা আমি প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি। এরপর তো আসলে দীর্ঘ সময়, তবে বাংলার ছাত্র হিসাবে কিছু কবিতা আমার ছোট ছোট লাইন মুখস্থ আছে, একেবারে ওভাবে হয়তো আমি পারি না। তো এই জন্য আমি আমাদের খুবই প্রসিদ্ধ একজন কবি এবং ইসলামী সংস্কৃতি বিনির্মাণে যিনি অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, ইসলামী সংস্কৃতির অঙ্গনে যিনি পরিচিত মুখ, তিনি কবি, গীতিকার, সুরকার, লেখক, গবেষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মরহুম মতিউর রহমান মল্লিক। ওনার একটা কবিতা আছে, ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন। কবি মতিউর রহমান মল্লিকের এই কবিতাটা আমি আমাদের দর্শক শ্রোতা যারা শুনবেন তাদের জন্য আমি আবৃত্তি করছি। আমার ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নিতান্তই ঈদের জন্য আপনাদের সামনে এটা পেশ করছি। ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, মরহুম কবি মতিউর রহমান মল্লিক। ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, খোদার হুকুমাত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন। যেখানে মানুষ অধিকার হারা, যেখানে জীবন দুঃখ শোকে ভরা, সেখানে আকাশের ঈদের ওই চাঁদ মেকেই ঢাকা যা চিরদিন। যেখানে জুলুম সীমা ছেড়ে যায়, কুফরি বাতিল শুধু বেড়ে যায়, সেখানে মানুষের হৃদয় আবেগ থাকে না অমলিন। যেখানে যখন কোরআনের বিধি হয়েছে ন্যায়ের চির প্রতিনিধি, সেখানে অনিশেষ খুশির আমেজ পেয়েছে জনতা চিরদিন। খুবই চমৎকার একটা কবিতা, এবং আজকের 2024 সালের 5ই আগস্ট পরবর্তী কবিতার প্রত্যেকটা লাইন এখনকার সময়ের সাথে প্রাসঙ্গিক বিধায় আমি কবিতাটা তুলে ধরেছি। আমি কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে মাফ করুন, ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ভালো থাকবেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে পরস্পরের সাথে আমরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাও। আমি আমার এলাকায় কবিতার স্লোগান বলি যে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সব কিছু ভুলা যাওয়া দ্বিধাদ্বন্দ্ব। আমরা যেন দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঈদের এই আনন্দকে এক জায়গায় করে কাঁধে কাঁধ মিলিয়ে, যেমন নামাজের কাঁধে দাঁড়াই, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়াবো, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াবো, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আনন্দের সাথে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে আমরা গড়ে তুলব। দিগন্তের পাঠকদেরকে যদি আপনি বা দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা বা শুভেচ্ছা বানিয়ে দিতে চান। দর্শকদের এই সুযোগে আমি আমার
প্রিয় বাউফলবাসী যারা আছেন, পটুয়াখালী 2 যারা আছেন, তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ যেন আমাদের শুধু ঈদ উল ফিতরের দিনে 24 ঘন্টা না হয়, ঈদ হবে 365 দিন, জীবনের প্রত্যেকটা মুহূর্ত পরিবারের সবাইকে নিয়ে, এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নামক যে পরিবারটা আছে, এই পরিবারের 18 কোটি মানুষকে নিয়ে আমরা ঈদের মতো করে এই জমিনে আমরা বসবাস করব। সেখানে আমাদের যেন দুঃখ কষ্ট আমাদেরকে স্পর্শ করতে না পারে। দুঃখ থাকলে আমরা সবাই ভাগ করে নেব, ওটা কমে যাবে। আনন্দ হলে ওটা আমরা সবাই ভাগ করে নেব, ওটা বেড়ে যাবে। সেই স্লোগানে আমরা যদি নিজেদেরকে তৈরি তুলতে পারি, তাহলে আমাদের মাতৃভূমি সুখী, সমৃদ্ধ, উন্নত, আধুনিক মডেল বাংলাদেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে এটাকে আমরা দাঁড় করাতে পারবো। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মাসুদ ভাই, শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ। দিগন্ত মিডিয়া আমাকে স্মরণ করেছে এবং এই সুযোগটুকু করে দিয়েছে যে আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানুষের কাছে আমার কথাটুকু পৌঁছাতে পেরেছি, এবং বিশেষভাবে আমার প্রিয় পটুয়াখালী 2 আসন বাউফল উপজেলার জনগণের জন্য আমি কিছু কথা বলতে পেরেছি, সালাম দিতে পেরেছি এবং ঈদের শুভেচ্ছা তাদের কাছে পৌঁছাতে পেরেছি। সেজন্য দিগন্তকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দিগন্ত ঈদ আড্ডায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে কোনো অতিথির সাথে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সাথে থাকুন। ঈদ মোবারক।